তা হ্যাঁ রে পরাণ, আজ জালে কি কি মাছ উঠলো আর কত কেজি মাছ হলো রে? আজ বেশি মাছ পাইনি গো কর্তা। সে কি রে, আজ বেশি মাছ ওঠেনি মানে? তুই কি মাছ ধরা ভুলে গেলি নাকি? এসব কি বলছেন কর্তা? এতদিনের মাছ ধরতে পারা পাকা হাত আমার, আর আমি কি না মাছ ধরতে ভুলে যাব? আসলে কর্তা, আপনাকে তো কতবার বলেছি যে এত ঘন ঘন পুকুরে জাল ফেলতে নেই, মাছগুলো বড় হওয়ারও তো সুযোগ পায় না। মাছ বড় হবে না মানে? আমি কি মাছগুলোকে খাবার দিই না নাকি? রোজ গন্ডায় গন্ডায় মাছগুলোকে বড় হবার খাবার দিচ্ছি, তাও কেন মাছ বড় হবে না শুনি? এখন আমাকে আর সব জ্ঞান দিতে হবে না। যা, মাছগুলো বাজারে নিয়ে বেচে দে। টাকা পয়সা যা হবে সব কিন্তু আমাকে বুঝিয়ে দিয়ে যাবি। আমি এখন বাড়ির দিকে গেলুম। এ কথা বলে মোড়ল পুকুর পাড় থেকে তার বাড়িতে চলে যায়, আর পরাণ পুকুরে ধরা মাছগুলো নিয়ে বাজারের দিকে রওনা দেয়। তা হ্যাঁ গো পরান্দা, রুই মাছ কত কইরে কিলো গো? এই তো 180 টাকা কিলো করে তো বেচছি। বলো কি গো, এত ছোট ছোট মাছ কিনা 180 টাকা কিলো? তোমার থেকে তো বাজারের অন্য জেলের কাছে মাছের দাম অনেক কম। বড় বড় সাইজের রুই মাছগুলো মাত্র 90 টাকা কিলো করে বিক্রি করছে, আর তুমি কিনা এত ছোট ছোট মাছ দ্বিগুণ দাম চাইতেছো। দয়া করে আমার উপর রাগ করবেন না দাদা, এখানে যে আমার কিছুই করার নেই। কর্তাবাবু আমাকে যে দাম বলে দিয়েছে তার থেকে 1 পয়সাও কমে বেচলে তিনি আমার বেতন থেকে তা উসুল করে নেবেন, এই বলে দিয়েছেন। আমার তো অন্য জেলেদের মতো নিজের পুকুরের মাছ নয় গো দাদা। তোমার অবস্থা আমি ঠিক বুঝতে পারতেছি, তবে এইভাবে চড়া দামে মাছ বিক্রি করতে চাইলে যে কেউ তোমার কাছ থেকে মাছ কিনবে না গো। এতে করে তো তোমারও ক্ষতি আর মোড়লেরও ক্ষতি। আর তাছাড়া বেশি দামে মাছ বেচায় তুমি তো লোকজনের কাছে খারাপভাবেই পরিচিত হবে গো। কি করব দাদা, পেটের দায়ে আমি এখানে এক প্রকারের বাধ্য হয়ে কাজ করছি। তুমি এত কষ্ট করে মোড়লের পুকুরে মাছ চাষ করো, আবার সেই মাছ ধরে বাজারে বিক্রিও করো, বিনিময়ে ওই হার কিপটে মোড়ল তোমারে কয় পয়সা দেয় শুনি? এর চেয়ে বরং তুমি তোমার বাড়ির নিজের পুকুরেই তো মাছ চাষ করতে পারো, দেখবে লাভবান হতে পারবে। যাকগে, অনেক কথা হইল, আমি এবার আসি গো। ঠিক আছে দাদা, এসো। এরপর লোকটা চলে যায়। পরাণের মুখে মাছের এমন দাম শুনে বাকি কাস্টমাররাও চলে যায়। দিনের শেষে মাছের ঝুড়ি মাথায় করে সে মোড়লের বাড়িতে এসে উপস্থিত হয়। এ কি রে পরাণ, বাজার থেকে মাছ ফিরিয়ে আনলি যে, বেচতে পারিসনি নাকি? আমি তো আগেই বলেছিলাম কর্তা, এই ছোট ছোট মাছ এত চড়া দামে কেউ কিনবে না, তাও আপনি বারবার বলে দিলেন চড়া দামে মাছগুলো বেচতে। এখন দেখুন একটাও মাছ বিক্রি হয়নি, মাছগুলো বাড়িতে ফিরিয়ে আনতে হলো। তা তুই কি ভেবেছিস আমি কোনো খবর রাখি না? বাজারের সব মাছ বিক্রেতারা মাছ বিক্রি করে চলে যাচ্ছে, আর তুই বাজারে বসে বসে মাছই তাড়াচ্ছিস। নিজের তো মাছ বেচার মুরদ নেই, এখন সব দোষ দিচ্ছিস চড়া দামের। আপনি এসব কি বলছেন কর্তা? এখন তো দেখছি লোকেরা আপনার নামে ঠিকই বলে। আপনি জেনে বুঝে যখন তখন যে কাউকে ফাঁসিয়ে দিতে পারেন। আপনার মতো হাড় কিপটে বাজে লোকের কাজ করা আমার ঘাট হয়েছে। এই রইল আপনার মাছ, আমি চললুম। এই কথা বলে পরাণ মাছের ঝুড়ি রেখে মোড়লের বাড়ি থেকে বেরিয়ে যায়। বেটা পরাণ, আমিও দেখব আমার কাছে তোর আসতে হয় কি না। এ কি গো, তুমি খালি হাতে ফিরে এলে যে? আজ না তোমার বাজার আনার কথা ছিল? যাবার সময় কতবার করে বলে দিলাম কিছু বাজার করে নিয়ে এসো। আর ছেলেটাও তো আমার বড় মাছ খেতে চেয়েছে, তোমাকে একটা বড় মাছও তো আনতে বলেছিলাম। কই সেসব কিছুই তো দেখছি না গো। আর বলো না গো। এরপর পরাণ তার বউকে সব কথা খুলে বলে। এ কি বলছো তুমি? তুমি রাগের মাথায় কি করে বসলে? মোড়ল মশাইয়ের কাজটা ছেড়ে দিলে?
এবার আমাদের সংসার কিভাবে চলবে? এত চিন্তা করো না বউ, ঠিক একটা না একটা ব্যবস্থা হবেই। শুনছো, আমি একবার আমাদের পুকুরটা গিয়ে দেখে আসি কি অবস্থায় আছে। জানো বউ, লোকে এখন আমাকে এই বুদ্ধি দিচ্ছে যে আমি যেন আমাদের নিজের পুকুরেই মাছ চাষ করি। আর তুমি দেখো বউ, আমি নিজের পুকুরে মাছ চাষ করে বাজারে ঠিকঠাক দামে বিক্রি করলে সবাই আমার থেকেই মাছ কিনবে, আর আমাদের সংসারে তখন আর দুঃখ কষ্ট থাকবে না। সেসব তো বুঝলাম, কিন্তু তুমি আমাদের পুকুরটিতে কি করে মাছ চাষ করবে বলো তো? এতদিন ফেলে রাখায় সেখানে তো এখন কচুরি পানায় ভরে আছে গো। সে পুকুর তো মাছ চাষ করার মতো অবস্থাতেই নেই। কচুরি পানায় ভরে আছে তো কি হয়েছে, আমি সেইগুলো পরিষ্কার করে তারপর মাছ চাষ করব। তারপর পরাণ তার বাড়ির পাশের পুকুরটার কাছে গিয়ে উপস্থিত হয়। এ কি, কচুরি পানার কারণে তো পুকুরের জল ঠিকমতো দেখাই যাচ্ছে না। এখানে মাছ ছাড়লে তো সব মাছ মারা যাবে। না, আমি বরং আগে পুকুরের কচুরি পানাগুলো পরিষ্কার করে নিই, তারপর মাছের পোনা ছাড়বো। এরপর পরাণ তার পুকুরের পানাগুলোকে পরিষ্কার করে এবং দিন শেষে পুকুরের সমস্ত পানা সে পরিষ্কার করে ফেলে। হ্যাঁ, অবশেষে পুরো পুকুরটা পরিষ্কার হলো। আজ যাই, কাল কটা মাছের পোনা এনে এখানে ছেড়ে দেব। পরের দিন পরাণ কিছু পোনা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসে তার পুকুরে ছাড়বে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত সে পুকুরের সামনে এসে দেখতে পায় এ কি, আবার এত কচুরি পানা কোথা থেকে এলো? আমি তো কালই সব পরিষ্কার করে গেলাম। দেখো, আমি তোমায় বলেছিলাম না এখানে মাছ চাষ করা সম্ভব নয়। আর এখানে তুমি যতবারই পানা পরিষ্কার করো না কেন, বারবারই নতুন পানা জন্মাবে আর পুকুর ভরে যাবে। না বউ, হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে তাও চেষ্টা করতেই হবে। এরপর পরাণ বারবার তার পুকুরের পানা পরিষ্কার করে আর বারবারই সেখানে নতুন পানা ভরে ওঠে। দেখো, আমি তোমায় বলছি, তুমি অযথা সময় নষ্ট করছো। এসব বাদ দাও, তুমি এসব ভাত দিয়ে মোরলের কাছে যাও আর দেখো সে তোমার কাজটা ফিরিয়ে দেয় কিনা। তাই করতে হবে দেখছি। এরপর পরাণ মোরলের বাড়িতে আবারও কাজ চাইতে যায়। কর্তাবাবু, আমার ভুল হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমাকে দয়া করে আমার কাজটা ফিরিয়ে দিন বাবু। তোকে আমি বলেছিলাম না আমার কাছে তোকে আসতেই হবে, আর তোকে আমি কাজ ফিরিয়ে দেব? কখনোই না, আমি তোকে আর কোনো কাজ দেব না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এরপর মোরল মশাই পরাণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরাণ সেখান থেকে বেরিয়ে নদীর পাড়ে আসে। কোনো উপায় না পেয়ে আমাকে এখন এই নদীর পাড়েই আসতে হলো। আমার তো আর নৌকা নেই যে মাছ নদীতে গিয়ে জাল ফেলবো। পাড়েই জাল ফেলি, দেখি কিছু পাই কিনা। এই কথা বলে সে নদীর পাড়ে জাল ফেলে, আর সেই জালে প্রথমবারেই একটা বড় চিংড়ি মাছ উঠে আসে। এ কি, এ তো একটা বাচ্চা চিংড়ি। এ তো বাজারে বেচা যাবে না। তাছাড়া বাচ্চা চিংড়ি ধরা তো ঠিক নয়, এটা বরং ছেড়ে দিই। এরপর সে বড় চিংড়ি মাছটাকে নদীতে ছেড়ে দেয়। তারপর সে আবার নদীতে জাল ফেলে, কিন্তু বারবারই সেই বড় চিংড়িটা তার জালে উঠে আসে। এ কি, বারবার এই বাচ্চা চিংড়িটাই আমার জালে কেন পড়ছে? কি করা যায়, বরং এটাকেই বাড়িতে নিয়ে যাই। এরপর পরাণ সেই চিংড়ি মাছটিকে নিয়ে বাড়িতে চলে আসে। পরাণ যখন তার পানা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই সেই চিংড়ি মাছটা লাফ দিয়ে সেই পানা পুকুরে গিয়ে পড়ে। হায় রে চিংড়ি মাছ, শেষে কিনা তোকে এই পানা পুকুরেই পড়তে হলো। এখানে যে তুই বাঁচতে পারবি না। কি আর করব, থাক তাহলে তুই এখানে। এরপর পরাণ তার বাড়িতে চলে যায়। এ কি, আমার পানা পুকুরে মাছ, তাও আবার এত মাছ! কোথা থেকে এলো এ মাছ? আমি দিয়েছি। হ্যাঁ গো, তোমার পানা পুকুরে আমি বংশ বিস্তার করেছি। তুমি করেছো? কিন্তু কেন? এতে তোমার লাভ কি? সব সময় কি আর লাভের হিসাব করলে চলে বলো?
কিছু কিছু সময় ভালো মানুষকে সাহায্য করতে হয়। তোমার অনেক কষ্ট, কিন্তু তাও তুমি বারবার আমাকে বাঁচানোর চেষ্টা করেছো, তাই আমিও তোমাকে সাহায্য করে তোমাকে বাঁচানোর চেষ্টা করছি গো। আমি তোমার পানা পুকুরে যে চিংড়ি মাছের বংশ বিস্তার করেছি, তা থেকে তুমি চিংড়ি মাছ সব সময় পেতেই থাকবে। এটা কখনোই শেষ হবে না গো। এরপর সকাল হয়ে যায়। বউ, ও বউ, তাড়াতাড়ি একবার এদিকে এসো। এ কি, এভাবে ডাকছো কেন গো? কি হয়েছে? ডাকছি যে কেন, আগে চলো তুমি আমার সাথে আমাদের পুকুরে। আমি যা স্বপ্ন দেখলাম তা যদি সত্যি হয়, তাহলে যে আর আমাদের দুঃখ কষ্ট থাকবে না। এরপর পরাণ ও তার বউ জাল নিয়ে পানা পুকুরের সামনে যায়। তারপর পরাণ পানা পুকুরে জাল ফেলে, আর সাথে সাথে তার জালে ঝাঁকে ঝাঁকে বড় বড় চিংড়ি উঠে আসে। আমার স্বপ্ন যে সত্যি হয়েছে গো বউ, সত্যি হয়েছে। চিংড়ি মাছ আমাকে মিথ্যা স্বপ্ন দেখায়নি। আমার পানা পুকুরে কিনা এত চিংড়ি মাছ। কি বলছো গো তুমি? আমি তো কিছু বুঝতেই পারছি না। পরাণ তার বউকে সব কথা খুলে বলে। তাহলে এখন থেকে আমরা পানা পুকুরে এই চিংড়ি চাষ করব। আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, কি বলো? হ্যাঁ গো বউ, পানা পুকুরে আমরা চিংড়ি মাছ চাষ করব। তোমাকে অনেক ধন্যবাদ বিধাতা, তুমি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছো। এরপর পরাণ আর তার বউ সেই পানা পুকুরে চিংড়ি চাষ করে সুখে জীবনযাপন করতে থাকে। বিলাসপুর নামের এক গ্রামে এক অসহায় বিধবা মহিলা ছিল, যার নাম কমলা। সে তার ছেলে স্বপনের সাথে থাকত। তার একটা বড় হোটেল ছিল, কিন্তু স্বামীর অসুখের কারণে তার হোটেল বাড়িঘর সব বিক্রি করতে হয়। স্বামীর মৃত্যুর পর গ্রামের মোড়লের বাড়িতে ভাড়া থাকতো তারা, আর নিজের হোটেলেই এখন সে বাসন মাজার কাজ করে। দেখো কমলা বৌদি, রোজ রোজ আমার এই ভাড়ার জন্য বলতে কিন্তু ভালো লাগে না। 6 মাস তো হয়ে গেল তুমি আমার ভাড়াটা দাওনি। যদি আর 3 দিনের মধ্যে ভাড়াটা না দাও, তাহলে আমি তোমাদের 2 মা ছেলেকে ঘর থেকে বের করে ওই ঘরে তালা লাগিয়ে দেব কিন্তু। এমন করবেন না মোড়ল মশাই, আমরা 2 মা ছেলে কোথায় যাব বলুন তো? আপনি তো জানেন মনোজ আমাকে 5 মাস হলো টাকা দেয় না। শুধু বলে হোটেলে খুব লস হচ্ছে, কিন্তু হোটেলে সব সময় ভিড় থাকে। আমার ওই মনোজের হোটেল আর মনোজের সম্পর্কে শুনে তো লাভ নেই, আমার শুধু বাড়ি ভাড়াটা চাই। মোড়ল যাবার পর স্বপন তার মাকে বলে, মা, এবার কি হবে আমাদের? আমরা কোথায় থাকবো? সব ঠিক হয়ে যাবে বাবা, ভগবান ঠিক কিছু না কিছু ভেবেছেন আমাদের জন্যে। ঠিক আছে বাবা, আমি যাই হোটেলে, না হলে মনোজ আবার চিল্লাবে আমার ওপর। কমলা যখন হোটেলে যাবার জন্য বেরোলো, রাস্তায় তার সাথে রতনের দেখা হয়। আরে কাকিমা, সকালে মোড়ল আপনার ওপর ওরকম চিল্লাচ্ছিল কেন? আমি 6 মাস বাড়ির ভাড়া দিইনি, এই জন্য উনি বলেছেন যদি 3 দিনে ভাড়া না দিই তাহলে উনি বাড়ির তালা লাগিয়ে দেবে। তাহলে টাকাটা কেন দিচ্ছেন না? কি করে দেব? 5 মাস ধরে মনোজ টাকা দেয়নি। ঘরের খরচা যেভাবে চলছে, 10,000 টাকা বাকি হয়ে গেছে, জানি না কিভাবে শোধ করব। যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে একটা সাহায্য করতে পারি। আরে এখন আমার খুব টাকার দরকার, কোথাও থেকে যদি আমায় টাকা জোগাড় করে এনে দিতে তাহলে আমার খুব উপকার হতো। ঠিক আছে, আমি তাহলে হারান মুখুর্জের সাথে কথা বলে সন্ধ্যার মধ্যেই আপনার টাকা জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করছি। কমলা ওখান থেকে হোটেলে এসে পৌঁছায়। আরে আসেন বৌদি আসেন, খুব তাড়াতাড়ি চলে এলেন যে, একটু সময় নিয়ে আসতেন। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? মনোজ দাদা, দেখুন না, সকাল সকাল মোড়ল মশাই এসে বলেছেন যদি আমি তাকে 3 দিনে বাকি 6 মাসের টাকা না দিই তাহলে উনি বাড়িতে তালা লাগিয়ে দেবেন। আর আপনি আমার হোটেলে তালা লাগানোর ব্যবস্থা করছেন? আরে অর্ধেক গ্রাহক তো আগেই ফিরে চলে গেছে। তালা আমি কেন লাগাবো? বরং আপনি আমার 5 মাসের কাজের টাকা না দিয়ে, যার কারণে আমার বাড়িতে তালা লাগতে চলেছে, আমাকে আমার টাকা দিয়ে দিন। আমার আপনার কাছে আর কাজ করার কোনো ইচ্ছেই নেই।
আরে বৌদি, আপনি রেগে যাচ্ছেন কেন? নিয়ে যাবেন টাকা। আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? যান, অল্প কটা বাসন আছে মেজে দিন। আমি আর এখানে কাজ করব না, আমাকে আমার টাকা দিন। আপনি সন্ধ্যের সময় এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। কমলা ওখান থেকে চলে যায়। এদিকে রতন হারান মুখুজ্জের সঙ্গে মিলে কমলার ক্ষেতের জমি, যেটার ওপর হারান মুখুজ্জের অনেকদিন ধরেই নজর ছিল, সেই জমির বদলে 50,000 টাকা ধার নেয়। এই যে বৌদি, রতনের কাছে শুনলাম আপনি নাকি খুব অসুবিধায় আছেন, তাই আমি ভাবলাম আপনাকে একটা সাহায্য করি। আপনার ওই ক্ষেতের জমির বদলে আপনাকে আমি 50,000 টাকা দেব। বলুন যদি রাজি থাকেন তো। এখন আমি কিছু বলার পরিস্থিতিতে নেই। 20,000 টাকা মোড়ল মশাইয়ের আর 10,000 টাকা পরান্তার, পুরো 30,000 টাকা আমার এখন খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, এই নিন, এর মধ্যে পুরো 50,000 টাকা আছে। আর জমির কাগজটা দিন আমায়। এই জমি আমাদের পূর্বপুরুষের শেষ সম্পত্তি ছিল। স্বপনের বাবার শরীর খারাপের সময়ও আমি এটা বিক্রি করিনি, কিন্তু এখন আমায় বিক্রি করতে হলো। কমলা মন খারাপ করে টাকা নিয়ে ওখান থেকে বাড়ি চলে আসে। এই নিন মোড়ল মশাই, আপনার বাড়ি ভাড়ার টাকা, 2 মাসের অগ্রিম, পুরো 30,000 টাকা। হা 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 হা, এটার আবার কি দরকার ছিল গো? আমি তো এমনি বলেছিলাম বাড়িতে তালা লাগিয়ে দেওয়ার কথাটা। এমন কোনো কথা না, আমার নিজেরই খুব খারাপ লাগতো। তখনই স্বপন এসে বলে, মা, পণ্ডিত মশাই এসেছেন। কমলা পণ্ডিতজির কাছে এসে, নমস্কার পণ্ডিত মশাই। স্বপন, যা পণ্ডিত মশাইয়ের জন্য কিছু খাবার নিয়ে আয়। আরে না না, আমি শুনলাম তোমরা তোমাদের জমি হারান মুখুজ্জের কাছে বেচে দিয়েছ, আর উনি ওখানে মদের কারখানা খুলবে। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি একদম ঠিক শুনেছেন। কি করব, অনেক ধান দেনায় পড়ে গিয়েছিলাম। মোড়ল মশাইয়ের বাড়ির ভাড়া 6 মাস বাকি হয়ে গিয়েছিল। তারপর মনোজের এখানে কাজও ছেড়ে দিয়েছি। আমার আর কোনো রাস্তা ছিল না। কিন্তু হারান চাটুর্যে আমায় এটা বলেননি তো যে উনি ওখানে মদের কারখানা খুলবে। তুমি তো ঠিকই বলেছ, কিন্তু তুমি এখন কি করবে, কিছু ভেবেছো? এই নিন পণ্ডিত মশাই, আলুর পরোটা খান। কি করব, শুধু আলুর পরোটাই দিতে পারলাম, ঘরে শুধু আলুই ছিল। আরে বাবা, এইটার কি দরকার ছিল? আমি তো শুধু তোমরা কেমন আছো এটাই দেখতে এসেছি। এই গরিবের ঘরে যা আছে তাই খাওয়াবো পণ্ডিত মশাই। এত সুস্বাদু আলুর পরোটা আমি জীবনে আগে কখনো খাইনি। স্বপন, তুমি কি নিজেই পরোটা বানালে? হ্যাঁ পণ্ডিত মশাই, কিন্তু কেন? কমলা, স্বপনের হাতে এত ভালো গুণ। আমি তো বলি তোমরা আলুর পরোটার দোকান খোলো। এত ভালো খাবার বানাতে পারে আর তুমি হোটেলে কাজ করতে, এটা বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছেন পণ্ডিত মশাই, কিছু টাকা বেঁচে আছে, আমি আলুর পরোটারই দোকান খুলবো। ঠিক আছে মা, এখন আমি আসি তাহলে। কাল পূর্ণিমা, ভালো দিন আছে। আমি তো বলি কালই দোকান খুলে ফেলো। কমলা মনোজের দোকানে গিয়ে তার 5 মাসের বাকি টাকা নিয়ে আসে। এইদিকে রতন বটু চোরের সাথে কথা বলে। দেখ বটু, তোকে একটা কথা বলি, আমি কমলার জমি বিক্রি করিয়েছি। ওনার কাছে এখন জমির অনেক টাকা আছে, তুই চাইলেই কিছু করতে পারিস। কিন্তু হ্যাঁ, চুরির 10% আমার হবে। আরে ঠিক আছে রতন, যদি তোর কথা ঠিক হয় তাইলে 10% কেন, 50% দেব তোরে। পণ্ডিতের যাবার পর মা আর ছেলে দোকানের জিনিসের লিস্ট বানায়। লিস্ট বানাতে বানাতে অনেক রাত হয়ে যায়। তারপর ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে। রাতে বটু কমলার বাড়িতে চুরি করে সব টাকা পয়সা নিয়ে যায়। পরের দিন সকালে স্বপন কমলাকে ডেকে তোলে। মা, মা, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। দোকানের মালপত্র যে বাজার থেকে আনতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, চা খেয়ে যাব বাজারে। তুই ওই ঘর থেকে ব্যাগটা নিয়ে আয় তো। স্বপন ব্যাগ নিতে যায়। সে দেখে বাক্স খুলে পড়ে আছে আর সব কিছু উল্টো পাল্টা হয়ে আছে। স্বপন ওখান থেকে চিল্লিয়ে ওঠে, মা, আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে চুরি হয়েছে, চোরে সব কিছু নিয়ে গেছে। এখন আমাদের কি হবে? না, এ হতে পারে না। ভগবান আমাদের সাথে এত বড় অপরাধ কিছুতেই করতে পারেন না।
আরে কি হলো কি বৌদি, সকাল সকাল এত চেঁচামেচি করছেন কেন? কি বলবো মোড়ল মশাই, আমাদের তো ভাগ্যই খারাপ। একটাই জমি ছিল, সেটাও বিক্রি করে ধার শোধ করে দিয়েছি। ভেবেছিলাম একটা দোকান খুলে জীবন কাটিয়ে দেব, কিন্তু কাল রাতে চোর সব চুরি করে নিয়ে গেছে। চুরির কথা শুনে পণ্ডিতও সেখানে পৌঁছায়। মোড়লমশাই ঠিকই বলেছেন কমলা, এখন কেঁদে কোনো লাভ হবে না, যা হবার তা তো হয়েই গেছে। এ নাও কিছু টাকা, বাজারে গিয়ে দোকানের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসো। পণ্ডিত মশাই তো ঠিকই বলেছেন বৌদি। এই নাও এই 10,000 টাকা, যেটা তুমি আমাকে অগ্রিম দিয়েছিলে। এই টাকা দিয়ে তুমি তোমার দোকানটা খোলো, তারপর দোকান থেকে কামিয়ে আমাকে ফিরিয়ে দিও। কমলার স্বপন বাজারে গিয়ে আলুর পরোটা বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে আসে আর আলুর পরোটার দোকান খুলে ফেলে। খুব তাড়াতাড়ি স্বপনের সুস্বাদু আলুর পরোটা পুরো গ্রামে জনপ্রিয় হয়ে ওঠে। নমস্কার বৌদি, আপনার দোকানের আলুর পরোটার নাম ডাক অনেক শুনেছি। আজ আমার বউ বাপের বাড়ি গেছে, তাই ভাবলাম আজকে আপনার আলুর পরোটা খেয়েই দেখি। আসুন আসুন দাদা, বসুন, এক্ষুনি দিচ্ছি। এই নিন কাকু আলুর পরোটা। এভাবে ওদের আলুর পরোটার দোকানে গ্রাহক আসে এবং তারা সুখে জীবন কাটায়। আর অন্যদিকে মনোজের দোকানের গ্রাহক আসা অনেক কমে যায় আর তার হোটেলে অনেক লস হয়। আর কি বলবো বটু, যবে থেকে আলুর পরোটার দোকানটা খুলেছে তবে থেকে আমার হোটেলে গ্রাহক আসা প্রায় বন্ধই করে দিয়েছে। আমাকে কিছু একটা করে ওই পরোটার দোকানটাকে বন্ধ করতে হবে। আমার নাম বটু, আমি টাকার জন্যে সব কিছু করি। ঠিক আছে, এই নে এই 50,000 টাকা অগ্রিম রাখ, কিন্তু কালকের মধ্যেই যেন ওই পরোটার দোকানটা আমি না দেখতে পাই। আজ রাতেই ওই দোকান আর থাকবে না। রাতে বটু পরোটার দোকানে আগুন লাগিয়ে দেয়, পুরো দোকান জ্বলে ছাই হয়ে যায়। পরের দিন সকালে কমলা আর স্বপন দুই মা ছেলে খুব কান্না করে। তারপর মোড়লের সাথে পুলিশের কাছে ডায়েরি করে আসে। কিছুদিন পর পুলিশ বটুকে ধরে নিয়ে যায় আর কমলা আবার নতুন করে আলুর পরোটার দোকান বানায় আর আলুর পরোটা বিক্রি করে। তাদের আর কোনো রকম দুঃখ কষ্ট থাকে না।